এই বিষয়টাই একটু আলোচনার দাবি রাখে যে আসলেই কি ভারত আতঙ্কিত। প্রশ্ন হলো এই জোটে যুক্ত হয়ে বাংলাদেশের লাভ কি, বা ভারতই বা আসলেই কি আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা। সামাদ ভাই। ধন্যবাদ। আমজনতা চ্যানেলের যত শ্রোতা বন্ধু দর্শক আছেন আপনাদেরকে ভালোবাসা জানাই। আপনারা আমাদের প্রোগ্রামগুলো কষ্ট করে দেখছেন। বিশেষ করে উপস্থাপক মাসুদ আলম ভাইকে ধন্যবাদ জানাই, এবং সাথে একজন অভিজ্ঞ আমাদের রাজনৈতিক বিশ্লেষক আছেন রাশেদ হায়দার ভাইকে পেয়েছি। তো আলোচনাটা ভালো জমবে। তো দর্শককে বলে রাখি, আমার দাঁতের ব্যথা না হলে আজকে এই আলোচনাটা হয়তো আরো প্রাণবন্ত হইতো। তারপরে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবো আপনাদের, কারণ ভাইয়ের যে টপিক দিছে খালি মজাই মজা। এই ধরেন হাজার হাজার বছর আগে কথা বলি, দিয়ে শুরু করি। একটা সুন্দরবন ছিল, সেই সুন্দরবনে হাতি, সেই সুন্দরবনে এটা দেখেছি মক্কা চুক্তি, এটা আর দেখে কি করবেন। তো যাই হোক, তো সেখানে রাজা ছিল হলো হাতি, বাঘ সিংহ না, হাতিকে রাজা করা হয়েছিল ওখানে। এখন আরো ছোটখাটো যারা উপজাতি আছে, যেমন খরগোশ, ব্যাং, তারপরে শিয়াল, বাদুর যা আছে, ওরা বলছে এটা তো হইতে পারে না, এই আজীবনের জন্য একজন রাজা আমরা মানতে পারবো না, রাজা রাজা ই করতে হবে, যেমন পুকুর। তাহলে এই পুকুরটা আমাদেরকে ব্যাঙেরা বললো আমাদেরকে দিতে হবে, আমরা স্বাধীনতা চাই। তো যাই হোক, হাতি রাজি হয়ে গেল, সবাইকে স্বাধীন করে দিল। পুকুরে থাকবে হলো ব্যাঙ, তারপরে খরগোশদের নির্দিষ্ট এলাকা, ইন্দুরের নির্দিষ্ট এলাকা, ছাগলের নির্দিষ্ট এলাকা। তো যাই হোক, এখন রাজ্য দিয়ে দেওয়ার পরে একদিন ঘোষণা দিল যে হাতি কি করে ওই ব্যাংকে দাওয়াত দিল হাতি। ঠিক আছে ভাই, তাহলে আসেন আমার রাজ্যে, আপনারা আপনাদের স্বাধীনতা পাইছেন, আপনাদের ব্যাং রাজ্য থেকে ব্যাঙের আসেন, সঙ্গ বেরিয়ে যান। ব্যাং বলছে যে আমিও তো স্বাধীন, একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তুমি আগে আসো। হাতি বললো ঠিক আছে, আমার আপত্তি নেই, আসতেছি। মোটামুটি হাতিকে সম্বর্ধনা জানানোর জন্য টেস্ট তৈরি করা হলো পুকুর পাড়ে। সেখানে ব্যাং সব বসছে। এবার হাতি আসে দাঁড়ালো। এখন ব্যাং দেখতেছে তার চারিপাশে সবাই কেমন জানি হাসাহাসি করতেছে, কারণ ব্যাঙের হাতির মানে একটা নখের সমানও তো হচ্ছে না, আমি কথাবার্তাই বলবো কেমনে। তখন ব্যাং বড় হওয়ার জন্য নিঃশ্বাস টানা শুরু করলো, পেট ফুলে বড় হইতে থাকে। বড় হইতে হইতে ব্যাঙে যখন বাতাস টানে, মানে পেটটা ফুললে উঁচা হয় না, মানে হাতির দিকে চাইয়া বাতাস টানতেছে যে হাতির সমান হওয়া যায় কিনা। পরে একটা শব্দ হইলো, বাস্ট হয়ে গেল হাতির ওই ব্যাঙের পেটটা, উড়ে গেল। এখন হাতি বললো আহাম্মক ব্যাং, স্বাধীনতাও দিলাম, এখন আবার তুই আমার সমান হইতে গেলি কি কারণে? তুই তোর জায়গাতেই থাকতি। তো ভাই, ইচ্ছা করলেই ব্যাং হাতি হইতে পারে না। হাতি কি হলো, ব্যাঙের হাতি হইতে যে কি হইলো, সে বাস খেয়ে মারা গেল। তো প্রথমেই বললেননি যে ভারত হলো হাতি, আমরা হইলাম ব্যাং। এটা যে হারামজাদা স্বীকার করবে না, ও হয় পাগল না হলে জঙ্গি, দুটার একটা। আপনাকে এই আধুনিক যুগে
আপনাকে তো হিসাবে আসতে হবে। জঙ্গিদের হিসাব হলো 2 2, 2 আর 2 5। ওই হিসাব চলবে না, 2 আর 2 4 করতে হবে আপনাকে। তো যাই হোক, এই যে জোটে বাংলাদেশ যাচ্ছে, যাইতে খুবই আগ্রহী, ভারত আতঙ্কিত হবে, কিন্তু বাংলাদেশ তো জানেও না যে এই জোটটা কে করাইতেছে। এটা কি বাংলাদেশ জানে? জানে না। সৌদি আরবের আব্বার নাম কি পৃথিবীতে যারা জানে না, আমি মনে করি তাদেরকে মানুষের খাতায়, আপনি মানে মানুষের খাতায় নাম নিতে পারেন, কিন্তু তারা এই পৃথিবী সম্পর্কে কোনো খবর রাখে না। সৌদি আরবের একেবারে অরিজিনাল আব্বা হলো আমেরিকা। বলেন তো, বিগত এত বছরে ইসরায়েল সহযোগিতা করছে, ফিলিস্তিনে গণহত্যা চালাইছে, সৌদি আরবের ডলার দিয়া, অস্ত্র দিয়া ইসরায়েল। নির্দেশ কার? ওনার আব্বা। এই যে 2 লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করলো, সৌদি আরব কি ইসরায়েলের পাশে দাঁড়াইছিল? কার পাশে দাঁড়াইছিল? ওনার আব্বার পাশে আছে। এই জোটটা তো করাচ্ছে হলো আমেরিকা। কারে দিয়া? সৌদি আরবের দিয়া। ওনারা হলো আন্ডারগ্রাউন্ডে। তাহলে কি হলো? আর পাকিস্তানের ধর্মবাপ হলো আমেরিকা। এটা তো সবাই জানেন আপনারা। আচ্ছা, আমেরিকা যদি বলে যে পাকিস্তান তুমি এক কাম করো, তোমরা রোজার মাস না, তোমরা আজকে থেকে রোজা শুরু করো, ওরা আজকে থেকেই রোজা করবে। এটা কে না জানি বলেন? পাকিস্তান সাথে আমেরিকার যে সম্পর্কটা, এটা 1971 সালেও 7ম নবহর পাঠিয়েছিল এই পাকিস্তানের জন্য। আচ্ছা, তাহলে 2টা পাইছেন, যে পাকিস্তানের ধর্মবাপ হলো আমেরিকা আর সৌদির একেবারে অরিজিনাল আব্বা হলো আমেরিকা। 2টা পাইছেন। তুরস্ক ঢুকে রয়েছে ইউরোপীয় ইউনিয়নে, তারা বলছে যে আমরা যা বলবো, যেমনি বলবো, তুই খালি কপি করে বলবি, উল্টাপাল্টা করলে এখান থেকে আউট। তুই তো শালা জঙ্গি, তোর তো হলো ওই অগমতই। তোর মধ্যে আর আইএসের মধ্যে পার্থক্য কি? তোরা মুসলিম। বলছে আব্বা আপনারা তেমনি বলেন আর কি। এখন বাংলাদেশকে নিতে বলছে আমেরিকা, এক জায়গায় দায়িত্ব দিছে। নিলে হবে কি? ভারত তো দূরের কথা, এই জোটে যাওয়ার পরে তখন যে চুক্তিতে ইউনুস করছে আমেরিকার সাথে বাংলাদেশে, এগুলা পাইতার আমেরিকার কোনো বেগ পেতে হবে না। এটা সৌদি আরবই আদায় করে দিবে, সব দায়িত্ব দিছে ওদেরকেই। 29 লক্ষর মতো মনে হয় বাংলাদেশি থাকে ওখানে সৌদি আরবে। সৌদি আরবে বলবো যে হারামজাদা, এই যে চুক্তিটা যে 19 সালে করলাম, এখনো বহাল হলো না রে। বাবা থামেন তো, দেখতেছি আমাদের তো জোটে চলে আইছে, করাই দিতেছে। বলবো কি রে হারামজাদা, ওইটা যে আমার ওখানে তো কি দরকার, কি আর একটু ঘাঁটি দরকার, ওখানে তুই ব্যবস্থা কর। এখন আর আমেরিকা বাংলাদেশের কিছু করবে না, আমেরিকার দুর্নাম আছে তো। এখন যা করার, এই যে মুসলমান, এই যে অনেক বিশাল কাহিনী এখানে। ভাই 4 জনকে হত্যা করলো রংপুরে, ওটা আমি পরে বলবো, তারপরে একটু টাচ দিই, মজা পাইবেন। তারপরে কি করলো? বাংলাদেশে হিন্দু নিধন হবে,
কিন্তু ভারত তো যে কোনো মুহূর্তে, পশ্চিমবঙ্গে তো আর কেউ না হলে, ওর নাম কি পশ্চিমবঙ্গের ভুলে যাই আমি, মাসুদ ভাই, এই যে যে জিতলো যে মমতারে হারাইয়া, যাই হোক, ওরা তো শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী হে ঢুকলো বলে বাংলাদেশে কি জয় শ্রীরাম বড় বড় তলোয়ার নিয়ে হিন্দু নিধন বাংলাদেশ কাট করিয়া কি করলো, কি হিন্দুরা ধরে ফেললো পটাশ করে, কি হয়েছে, যে হিন্দুরা মারছে সব ঠান্ডা, ফিরে ভেবে দেখি ডোমো হিন্দু, ওখানে যে পুলিশ অফিসার যারা আছে সব হিন্দু, আবার কমিশনার কান্দে, আর যার যার নাম নাই সব হিন্দু অফিসারের নাম নিতেছে। দেখেন সাংবাদিক জি ভাই স্যার মামলা করছে কেউ, কয় দেখি ওসিরে, ওসি পরিমল, ওসিও হিন্দু। জিনিসটা কি হলো, ওই মুহূর্তে কিন্তু সত্য চাপা থাকবে না, ওগুলো পরে বলবো, কিন্তু ওই মুহূর্তে কিন্তু সারা বিশ্ববাসীকে বোকা বানানো গেল যে তাদের আত্মীয় স্বজন দুটা ছেলে ইয়াবা খাইতে গেছিল, জ্যাঠা পিসি হয় মাইরা দিছে, কিন্তু জিনিসটা যা ঘটছে, যেভাবে প্রকাশ হয়েছে যে বাংলাদেশে হিন্দু নিধন, হ্যাঁ, সুপরিকল্পিত ভাবে একটা পরিবারের 4 সদস্য খাতাম, কি হয়েছে জানেন না তখন, তাহলে কি হলো, এখন জিনিসটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এরপরে আসলটা বের হবে, কিন্তু ততক্ষণে তো ঝড় থেমে গেছে। এখন আমেরিকা যদি বাংলাদেশে ফোর্স করে এখানে নিতে চায়, সশস্ত্র ঘাঁটি নিতে চায়, সারা বিশ্ব বলবে যে ছি ছি আমেরিকা, তুমি এটা কি করতেছো, ইউনেস্কো তো চুক্তি করছেই, ওরা ওই চুক্তি বলে এখানে এখন ঘাঁটি নিতে পারে, কিন্তু আমেরিকা এটা ফোর্স করতে পারছে না। তাহলে কে করবে এটা, মুসলমানে করবে। আমাদের কাবা, কাবা কি মক্কা, সে বলতেছে আয় আয় ভাই আমাদের জোটে আয়, তোকে হামলা করা মানে আমার হামলা করা, একই কথা। এই পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র আছে হিজড়া রাষ্ট্র, সেটা হলো সৌদি আরব। একটা রাষ্ট্র আছে সেটা হলো হিজড়া রাষ্ট্র। হিজড়া বললে ঠিক হবে না, আমি হিজড়াদেরকে স্যালুট করি, তাহলে কিসের সাথে তুলনা করবো, জেন্ডার চেঞ্জ করে হয় না এক ধরনের, ওই পুরুষ থেকে নারী সাজে, আবার অনেকে নারী থেকে পুরুষ সাজে। সৌদি আরব নারী থেকে পুরুষ সাজে রয়েছে। সৌদি আরবের 50 বছরের ইতিহাসে দেখেন তো, আর আমেরিকা আব্বার অনুমতি ছাড়া 1 গ্লাস পানি খাইছে। আমরা যে তাদের জোটে যাইতেছি, ও কি ওই আমেরিকা আব্বার অনুমতি ছাড়া আমাদেরকে কোনো হেল্প করতে পারবে, বরঞ্চ এখন সে পারবে অনেক কিছু করতে। কি এই তোমরা ঘাঁটি না দিলে তোমরা আমাদের জোটে আছো না, হ্যাঁ, তোমার উপর হামলা আমার উপর হামলা একই কথা না, হ্যাঁ, এখানে একটু ঘাঁটি দাও, মনে করো আমি তোমার ভাই, আমি আমি নিলাম, কোনো কথা বললো না, এখানে একটু ঘাঁটি দাও, আর এক কাম করো, তোমাকে লোক লাগে আরো 5-10 লাখ পাঠাও শ্রমিক আমার এখানে, আবার ই করো, ওই নারী শ্রমিক যা আছে এটি টাকা লাগবে না, এডিও পাঠাও, মানে এডি রে ওরা লাগাইয়া কাবিন করে দিব। ওই সারারা পৃথিবীতে মাদারচোদ জাতি। বাংলাদেশের এমন কোন নারী আছে, আমেরিকা যাবে নারী নিরাপদ, লন্ডন যাবে নিরাপদ, ইহুদি খ্রিস্টান দেশে যাবে নারী নিরাপদ, তাদের মনে না চাইলে কেউ তাদের টাচ করবে না, ল্যাংটা হয়ে ঘুরবে, কেউ নিচের দিকে চাবে না, চোখের দিকে চাবে। ইউরোপ আমেরিকা আমি অনেক দেশ গেছি, কিন্তু সৌদি আরবে আমাদের মুসলিম ভাই ওকে হাত দিয়ে বলুক দেখি, বাংলার একজন নারী সৌদি আরবে গেছে, কিন্তু খালি যে বাড়িতে গেছে সেই বাড়ির গৃহকর্তা একলা লাগাইছে আর ছেলে লাগাই নাই, এই প্রমাণটা আমাদের
আর মেয়ের জামাই লাগাই নাই, এই প্রমাণটা আপনি দিতে হবে। আরে ভাই, কথা কোনটা বলবো, কোন দিক দিয়ে কোন দিকে চলে যেতেছে। তা এখন সৌদি আরব বলবে, পাকিস্তান বলবে, কাকে কাকে দিয়ে বলাবে? বাংলাদেশকে পাকিস্তান বলবে। আরে মেরা ভাই, তো ভারতকে খাই দিয়েঙ্গা শালা মালওয়ান জাতিকা, আমরা ভাই ভাই মিল যাইগে, এখানে একটা ঘাঁটি দে। বাংলাদেশ কিন্তু এই ট্যাপে পড়ছে ভাই। আচ্ছা, 4 দেশের জোটে যাচ্ছেন আপনি, ভারতকে কাঁপাইবেন। ভারতকে এখন এই 4 দেশ না, আমেরিকা ঘাটাবে না ভারতকে। ভারত এখন পঞ্চম হলো অর্থনৈতিক রাষ্ট্র, আর শক্তির দিক দিয়ে তৃতীয়। তৃতীয় আমেরিকা, চীন, এই হালনাগাদ জড়ি, তারপরে হলো ভারত। ভারতকে এখন চীন ঘাটাবে না, ভারতকে এখন আমেরিকা ঘাটাবে না। ভারতের বন্ধু রাষ্ট্র কি? ইসরায়েল। একটা প্যাচ দেখছেন কত? তুমি শালা ব্যাং ব্যাংই থাকো, তুমি হাতি হইতে যাও না। তোমার চলতে হবে কেমনে? সবাই আমার বন্ধু বাবা। একজন যদি আমাকে অন্যায় করে, অবশ্যই বাকি সব রাষ্ট্র বলবে, এই ও ছোট, ওকে মারিস না। সবাইকে পাইবেন। যখন আপনার কুরকুরা নিয়ে জোটে যাইবেন, ভারত ইসরায়েল ওদের চুক্তি আছে আন্ডারগ্রাউন্ড। শুধু তাই না, এদের আবার ইসরায়েলের আব্বা হলে আবার আমেরিকা। সারা বিশ্বটা যে আমেরিকা শাসন করতেছে বলতেছে আপনাদেরকে, বা সবাই বলে কেন, কাজটা কোনখানে দেখেন। ইসরায়েলের আব্বাকে আমেরিকা। ইসরায়েলের সবচেয়ে আমেরিকার পরে বন্ধু রাষ্ট্র কে? ভারত। আপনি ভারতকে এই 4 রাষ্ট্র মিলা ভারতের কি করবেন ভাই? আপনি বাংলাদেশটা নিতে লাগবে 4 ঘন্টা ভারতের। যদি বেশি বিরক্ত করেন, ওই ব্যাঙের মতো ফেঁকে দেবেন। আর বেশি বিরক্ত করলে 4 ঘন্টা পরে বাংলাদেশ থাকবে না। পৃথিবীর কোন রাষ্ট্র আছে বলেন তো এই বাংলাদেশকে মাত্র 4 ঘন্টায় ওকে, এটা ভারতের অংশ। 7 সিস্টার ছিল, এটা 8 সিস্টার ঘোষণা দেওয়ার পরে বলেন তো পৃথিবীর কোন রাষ্ট্র ভারতের বিরুদ্ধে যুদ্ধ কইরা এটাকে উদ্ধার করে দিবে? পাকিস্তান আসবে না, মানে অনেক বড় প্যাচ আছে। পাকিস্তানের আব্বা আমেরিকা, ভারতের আব্বা আমেরিকা। আর শক্তির দিক দিয়া তৃতীয় অবস্থানে আছে ভারত। কখনোই আমেরিকা এখানে টোকা দিত না, ভারতে টোকা দিত। এখন তো বাংলাদেশকে আমেরিকা এই ভারতকে অনুমতি দিয়েছে, ভারতকে অনুমতি দিয়েছে। এখন বাংলাদেশকে ভারত আমেরিকা দেখতেছে না চোখে, এই চশমা, কালো চশমা পড়ছে, ওরা চেয়ে রয়েছে ভারতের দিকে। ভারতের চোখে দেখতেছে বাংলাদেশকে এখন। আচ্ছা, এই পলিটিক্স বুঝার মতো কোন নেতা বাংলাদেশে আছে? আচ্ছা, বাংলাদেশের জঙ্গিরা বলতেছে যে আমরা এই জোটে যাওয়ার পরে তাহলে পারমাণবিক বোমা আমাদের হয়ে গেল। তাহলে এদের কথা আলোচনা করার কোন দরকার আছে ভাই? বলেন। ভাষা খারাপ অলরেডি হয়ে যায়, কি বলবো আর। আচ্ছা, পাকিস্তানের 1 হাত কাইটে ফেলছে 71 সালে। কে কাটছে? ভারত। তাহলে 71 থেকে 2026 54 বছর এই ক্ষত বই নিয়ে চলতেছে তারা।
বাংলাদেশটা কাইতে দিছে না, বাংলাদেশ 1000 বছর আন্দোলন করে স্বাধীন হইতো না। ভারতের এক গাছ হিন্দি, যেহেতু ভারত হিন্দি ভাষায় বলি, ভারতের এক গাছ পাল ফালাইতে পারছে পাকিস্তান? পাকিস্তানকে গনাই ধরে ভারত? ওটা একটা ভিখারি রাষ্ট্র সালাম, কাঙ্গাল, জঙ্গি, সারা বিশ্বে ভিক্ষা করে তারা। 4 কোটি পাকিস্তানি শুধু যে মাটিতেই ভিক্ষা করে তা না, সারা কাঙ্গালরা ওই শুনছি বিমানেও ভিক্ষা করে তারা, সৌদি যায় ভিক্ষা করে, সবখানে ভিক্ষা করে। আমি বলতেছি কি, পাকিস্তানের মাইরা দিছে 71 সালে সালা। ওরাই তো বলতে পারতেছে না যে কোন মার্সিস ভাড়া দেয়, এই কথা বলার সাহস তো ভারতের সাথে তার নাই। ডাইরেক্ট যুদ্ধ করে বাংলাদেশ, ডাইরেক্ট, এখন আরো ডাইরেক্ট বলি, ভারত 71 সালে ডাইরেক্ট যুদ্ধ করে বাংলাদেশ করে দিছে, পাকিস্তানের ওকা মাইরে দিছে, অর্ধেক ভেঙে দিছে। কি করতে পারছে? ওনাদের তো 24টা রাজ্য, কাশ্মীর মাসমির কতই কি, ওনারা বলতেই আছে হ্যাঁ, এটা বলারই কথা ভাই। আমাকে যে আপনি আমার 1 হাত কাইটা দিতেছেন, আপনি মাসুদ ভাই, যে আপনার একটা চ্যানেল আছে, আমজনতা বিশাল, সারা বিশ্বের সমর্থন আছে, আমাকে কেউ চিনে না, আমার পক্ষে নাই, কারণ আপনি আমার 1 হাত কাইটে দিচ্ছেন, তাই বলে কি আমি ঘুম পারবো? আমি প্রতিশোধ নিব না? 54 বছর ধরে কি প্রতিশোধ নিচ্ছে ওরা? মনের জ্বালা মনেই আছে। বাংলাদেশের বাচোদারা কয় পাকিস্তানের সাহায্য নিবে। আরে সালার বেটা, ওর তো পুন মেরে রাখছে 71-এ, সে জ্বালাই তো সে জ্বলতেছে। এখন সে চাইতেছে চোখ দিয়া একটু গ্যাঞ্জাম গুঞ্জাম লাগাইলেও একটু মজা পাইবো, কিন্তু আইতে পারবো না এখানে। কত কিলোমিটার? 2000-এর বেশি পাকিস্তান, আইতে পারবো। খবর তো বাংলাদেশের এরা জানে না যে পারমাণবিক বোমা আছে পাকিস্তানের, এটা উড়াইতে পারবে না। এটা রক্ষণাবেক্ষণ করতে, মারতে, উড়াইতে অনেক টাকা পয়সা লাগে। ওই শালাগো এটি কিছুই নাই। যাক, তাহলে এখন ক্লিয়ার কাট বুঝতে পারছেন যে এই জোটে যাওয়া মানে কি? বাংলাদেশে ভাই এখন রাষ্ট্রনায়ক আছে বলেন? আমি আরো বলি শুনেন, চীন, জিনপিং, আমার অনেক বন্ধু আছে চীনে, কমিউনিস্ট, তো আলাপ আলোচনা হয়। তো যারা ওরা ইংলিশ জানে, তারা কিন্তু চীনের সাধারণ মানুষ কিন্তু অন্য কোনো ভাষা জানে না, এই জন্য আমাদের কমরেডদের সাথে আলোচনা হয়। 400 জন সঙ্গী নিয়া চীনের প্রেসিডেন্ট ভারত দেখছে, যেখানে ভারত সুযোগ করে দিছিল তারেক রহমানকে যে আসো তুমি এখানে। তাহলে কি হইতো? আচ্ছা, আমরা কইতেছি ভারতের সাইজ করবো, এই জন্য আমরা ভারত গেলাম না। ভারত ভারত সালাম আকাশত, এই বাংলাদেশের জন্ম দিতে পারছে, তোরে খাইতে সময় লাগবে 1 মিনিট। আমি বোকাচোদার দলে নাই। জ্ঞান বিজ্ঞান, লেখাপড়া, শিক্ষা দীক্ষায় টেবিলে আসো, চাপাতি নিয়ে কোপ দিবা, ওটির মধ্যে নাই। যাও, ওটি হলো ভিন্ন জগৎ। তোমার ভিন্ন জগৎ কেন বললাম? কথাটা কোন দিকে বলতেছি, কোন দিকে ছুটে গেল শোনেন। যে জাতি কাপড়ের নিচে যেটা থাকে, হিন্দি বাল, তারা প্রতি শুক্রবার অজে বলে 40 দিনের বেশি থাকলে তুমি নাপাক, পরিষ্কার রাখতে হবে, কেটে ফেলতে হবে, আর থাকলেই গুনাহ। এক একটা বালের সাথে 40,000 50,000 করে শয়তান থাকবে। সবাই তখন ওই নামাজের মধ্যে দেখছি অনেকে হাত দিয়ে দেখে যে আমি কি 40 দিন আগে কাটছি কিনা, তাই না? দেখে। আবার বলতেছে ওই বয়ানেই
যদি তোমার মুখের বাল, এটা তো ভাই ওই হিন্দি ভাষায় বলতেছি, এটাও তো বাল, জীবনে কাছে যদি না লাগাও এই বাল সাথে, 70,000 করে ফেরস্ত থাকবে এখানে। বিনা হিসেবে বেহেশত পুরস্কার অনেক আছে, ঘুর আছে, শরাব আছে, আর অনেক অনেক কিছু আছে। এখানে যদি থাকে বালটা, এখানে থাকবে 70,000 করে ফেরস্ত। আর একটু নিচে গেলে যদি তুমি না কাটো, 70,000 করে শয়তান। এখানে অনেক আছে ভাই। এই ছবি যারা বিশ্বাস করে, এদের সমাজ জামাত আছে, এরা বলছে আমরা ঘাস খাবো, খেয়া ঘাস খাবো, চীন থেকে অস্ত্র কিনবো, এবং কিনতেছে। আরে তুই চীন থেকে যে অস্ত্র কিনতেছিস ভালো কথা ভাই, ভারতের সাথে যুদ্ধ করবি তো? চীন থেকে অস্ত্র কিনলে তো তোর কমপক্ষে অন্তত 1,000 বিমান কিন। ভারতে তো 1,000-এর বেশি আছে। আর আরেকটা ওদের প্লাস পয়েন্ট আছে, ওরা আবার নিজে তৈরি করতে পারে। এদিকে যুদ্ধ শুরু হবে, ওদের প্ল্যান, যদি বিশ্বযুদ্ধ বাঁধে তখন দেখিস ওদের প্লেন জয়টা ক্ষয় হবে, জয়টা আবার তৈরি করে বের হবে একদিক দিয়ে। ওরা তো এখন আছে মহাকাশে। তুই 10টা 20টা এই যে বিমান কিনবি চীনের সাথে, চীনের কাছ থেকে, কি করবি ভাই? কাকে সামাদ ভাই, এই জঙ্গি বিমানের বিষয়ে আমরা আলোচনা করব। আমার আলোচনার অংশে এটা আছে। আমি এটা নিয়ে আবারও আপনার কাছে আসব। আমি একটু রাশেদ হায়দারের কাছে যাব, আবার আপনার কাছে আসছি। এই বিমান নিয়ে আলোচনা আছে। আমার তো দাঁতের ব্যথাগুলো ভালো হয়ে গেল, যেটাতে আপনি আলাপ তো শেষ হইলো না, অনেক আলাপ। না, দেব এই বিমান নিয়েই আলোচনা আছে। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে মক্কা জোট নিয়ে একটু আলোচনা নেই। রাশেদ হায়দার ভাই যে কথা বলছিলাম, যে মক্কা জোটে বাংলাদেশ যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এখন এই জোটে গিয়ে আসলে বাংলাদেশের ফায়দা কি, মানে লাভ কি হবে? এদিকে বাংলাদেশের মিডিয়া আমি শুরুতে বলছিলাম যে ভয়ে কাঁপছে ভারত, মানে বাংলাদেশ মক্কা জোটে গেল আর এদিকে ভারত ভয়ে কাঁপছে। ভারতে বা ভয়ে কেন কাঁপবে, আর মক্কা জোটেই বা আমরা কেন যাচ্ছি? আমাদের লাভটা কি? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ সুজন ভাই। সুজন ভাই কথা শুনে আমারও মজা লাগতেছিল, মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আপনি কথাটা না কাইটা যদি কথা বলতে দিতেন কোনো সমস্যা যেন মজা পাইতাম। বলেন, আরো আছে, আরো বলবো পরে। খুব দ্রুতই ছেড়ে দিচ্ছি, আমি 2-3 মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। আপনার কথা দর্শক আপনাদের কথা শুনতে চায়। ঘটনা যে আপনি মাসুদ ভাই একটা কথা বলছেন যে ভারত ভয়ে কাঁপছে, এটা ঠিক, কিন্তু অ্যাবসলিউটলি রাইট, ভারত ভয়ে কাঁপছে, এইটা ঠিক। কোন ভারতীয় যদি বলে যে ভয়ে কাঁপতেছে না, তাহলে আমি বলবো যে ভাই তুই মৃত্যু। কেন কাঁপছে এইটা আগে বুঝতে হবে। ভাই ভারতীয়, আপনারা রাগ হয়েন না, আপনারা কাঁপছেন, এবং কেন কাঁপছেন সেটাও আমি প্রমাণ করে দিচ্ছি। ছক্কা চিনেন? ছক্কা, আপনারা দুইজনের মধ্যে কেউ কি ছক্কা চিনেন? হ্যাঁ, চিনি। ছক্কা বলতে ওই নামটা কিন্তু লুডো না, না না, ক্রিকেট। ছক্কা বলতে হচ্ছে রাস্তাঘাটে, বুঝছেন? না না, ওই যেটা হিজড়া বলছিল ভাইয়ে, তারে আমরা আমাদের অঞ্চলে ছক্কা বলা হয়। তো এই যে মক্কা জোটে বাংলাদেশ যাইতেছে ছক্কা হইয়া, আর ভাই ছক্কা তো কাপড় চোপড় যে কোনো জায়গায় খুলে ফেলায়, ল্যাংদা হইয়া যায়। ভারতীয়রা তো শিক্ষিত, কখন এই বাঙালি সেনাবাহিনী ল্যাংদা হইয়া যাইব মানুষের সামনে, তো ভাই বেজ্জতি। এই জন্যই ভারতীয়রা কাঁপতেছে, অন্য আর কিছু না। ওই যে জোটে, এখন মক্কা জোটে কেন বাংলাদেশ যায়? কারণ মক্কা জোটে বাংলাদেশের ছক্কা হিসাবেই তাদের দরকার। তার কারণ কি জানেন? পাইকারা চতুর্দিকে ব্যস্ত, যুদ্ধ, তাদের দেশেই যুদ্ধ। ওইদিকে বেলুচ নাই, এদিকে গিরগিট বালিকিস্তান নাই, ওইদিকে আবার কাশ্মীর গ্যাঞ্জাম, হেরাতে এমনি সৈন্য নিয়ে গ্যাঞ্জাম। আর ইয়ে একটা আছে, কি বলে এটা, টার্কি। দেখবেন যে বাংলাদেশের পেপার পত্রিকা বা ওই যে আপনার ফেসবুকে দেখবেন, এই টার্কি 50 জাহাজ পাঠাইতেছে বাংলাদেশের দিকে ইন্ডিয়ার লগে যুদ্ধ করতে। কালকে মায়ানমারের দিকে টার্কি 50,000 বিমান পাঠাইতেছে। টার্কিও ঠন, ও এখন মুখের চাপার জোরে, কারণ ও বাইচা রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, ওর চুক্তিটা আছে ন্যাটো, এই জন্য, না হলে হেরার কিছু নাই। তাইলে এখন মক্কা জোটের এই যে জোট করতেছে, এখানে কিছু সৈন্য লাগবো না?
সেনাবাহিনী কিছু লোক লাগবে না যারা ফ্রন্টে যায় যুদ্ধ করে মরতে পারবো, এইটার জিনিস যে বাংলাদেশের নিব, যদি নেই আর কি নিব হচ্ছে যে ওই যে ভাড়াটিয়া সৈন্য। যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখেন যে বাংলাদেশ থেকে 2 দিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, এক ছেলে আসছে, এরা 17 জন গেছে, তার মধ্যে 9 জনই মরে গেছে গা, 3 দিনের ট্রেনিং দিয়া পাঠাইছে, সব যুদ্ধ করতেছে কিন্তু ড্রোনের আঘাতে মরে গেছে, চুরি করে পরে বাংলাদেশ আসছে কোনো মুহূর্ত। তো এই মক্কা জোটের এই ছক্কা মানে বাংলাদেশ সেনাবাহিনীকে এটা সোনাবাহিনী বা ছক্কা বলতারেন, ছক্কা বাহিনী মানে হিজরা বাহিনী, যেটা আমার ভাইও কিছুক্ষণ আগে কইছিল, এই বাহিনীটার ওখানে দরকার। আর এই বাহিনীর এই হিজরা বাহিনী প্যান্ট শার্ট খুলবে, এইটার ভয় তো ভারত পাবে। ভারত কেন, এইটার ভয় ইউরোপীয় ইউনিয়নও পায়, আমেরিকাও পায়, কারণ এরা যে কোনো মতে ল্যাংড হয়ে যাবে। ল্যাংডার তো আর কোনো ইয়ে নাই, ল্যাংটা সোলেমান, এরা হচ্ছে যে ল্যাংটা সোলেমানের গোষ্ঠী, এরা ল্যাংটা হয়ে যাবে, এই জন্য ভয়। আর তা না হইলে আপনার অন্য কোনো ভয় নাই। কাজে কি করবেন আপনি, সেনাবাহিনীর দিক থেকে আপনি একদম পুরো সেনাবাহিনী বাদ দেন, বিমান বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী, জাহান্নাম বাহিনী সব বাদ দেন। ভারত সারা পৃথিবীতে 2টা বাহিনী এখনো, 2টা দেশে 2টা বাহিনী আছে যেটা সেরা বাহিনী বলে, একটা হচ্ছে ব্রিটেনে আছে, একটা হচ্ছে ভারতে আছে, আর সেটা হচ্ছে গুর্খা রেজিমেন্ট। গুর্খা রেজিমেন্ট যার দ্বারা ওই যে কোমরের এক ছুরি দিয়ে অন্তত 20-25-30 জন রাইফেলদারি যোদ্ধা মেরা ফেলাইতে। আপনার ভারতের লোকে লাগবেন। ভারত গত পরশুদিন একটা বন্দুক ইয়ে করছে যে AK-47 এর আদলে আরেকটা নতুন বানাইছে, যেটা মিনিটে 700 রাউন্ড গুলি করতে পারবে। আগামী 2 বছরের ভিতর ভারতীয় সেনাবাহিনী না পুলিশের কাছে এই অস্ত্র যাইবে। তো ভারত বানাইতেছে, নিজে বানায়, উৎপাদন করে। যে ভাই কইল না যে বিমান কিনবেন মাত্র 10-12টা কেন, 1,000-50,000 বিমান কিনেন। ঘটনা যে সৌদি আরব নিজেদের লোকেরে মারবে না, যার কারণে জোট করতেছে। আর এই জোটটা করাইতেছে কে জানেন? আমেরিকা। আর আমেরিকার পিছে আছে কে? ইসরায়েল। যে বাবারে দেখ, আমি ইসরায়েল মারলে তোরা কজ্জে শালার ইহুদিয়েরা মারতাছে, তোরা ওই মার, তোরা শিয়ারে মার, তোরা ওই কাদিয়ানিরে মার, তোরা অমুকেরে মার, সুন্নিরে মার, অসুবিধা নেই। আর জোট করবি সব মুসলমান দিয়া, পয়সা দিব ইয়ে সৌদি, তোকে তেল আছে, তেল বেচা পয়সা দিবি। আর তোকে যত স্যাটেলাইট ইমেজ বা যা যা লাগবে এগুলা দিব কই? এগুলা দিব হচ্ছে যে ইসরায়েল। তাহলে মূল আব্বাকে? ইসরায়েল হচ্ছে যে আব্বা। ইসরায়েল যেমনে কইতেছে তেমনে যাইতেছে। আবার ইসরায়েলের লাগে কিন্তু ইন্ডিয়ার কিন্তু গোপন না, এটা ওপেন চুক্তি আছে। লাগলে কিন্তু মাইরা দিবে ইসরায়েল। ইসরায়েলের কইলে কিন্তু ভারতের পক্ষে মাইরা দিবে, এই আরব জোট কোন আর যত জোট করবেন কোন। আরে 4 জন নিতেই কেন? তার মধ্যে 2টা হচ্ছে যে, একটা হচ্ছে যে ফকিন্নি রাষ্ট্র, একটা হচ্ছে যে আপনাদের যে ছক্কা রাষ্ট্র বাংলাদেশ, আর একটা হচ্ছে যে টার্কি। টার্কি এরদোগানের ওর স্বপ্ন হচ্ছে যে ও ইয়ে হবে, কি বলে, বিশাল সে আরব জাহান করবে, পুরা ইউরোপ নিয়া, পুরা আরব নিয়া সে বিশাল কিং হবে, কিং অফ দা কিং, মানে মুসলিম জাহানের খলিফা হতে চায় এরদোয়ান। তবে ওর খলিফা, ওরে খলিফা হওয়ার খায়েশ ওরা অলরেডি মুসলমানই করায় রাখছে। ওই যে সিরিয়ার এখান থেকে এর লগে গ্যাদারিং একটা লাগাইয়া রাখছে, ওরা এখন তেলাইতেছে যে তুমি উঠতে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো। কোন দিন তার ওইখানেও লাগাই দিব, দেখবেন। এটা আমেরিকা আর এটা ইসরায়েল লাগাই দিবে। কারণ ইউরোপের ওই যে ন্যাটোর যে 5 আর্টিকেল 5 ওইটা যখন মাইর শুরু করবে ইসরায়েল, তখন দেখবেন যে ওই আর্টিকেল 5 আর কাজ করে না। ইসরায়েল মারলে তখন আর কাজ করে না। এটা এরদোগানও ভালো জানে। আর এটা ওই ফকিন্নি পাকিস্তান জানে না, হে মনে করে যে বহুত কিছু। আর আপনার একটা কথা একটু বলেন তো, এই যে ভাই ভাই হাম তোমারা ভাই হ্যাঁ, মুসলিম হ্যাঁ, ভাই হ্যাঁ, চুক্তি তো এর আগেই হয়েছে না? $3.5 বিলিয়ন যেটা সৌদি আরব থেকে নিয়ে আরব আমিরাতে দিছিল পাকিস্তান। এরপরে তো ইরান এতবার মারলো, একটা বোম মারতে পারলো না কেন ইরানে? পাক্কারা জাতি হিসাবে বেঈমান, ফকিরের জাতি, ভিক্ষা করে চলা জাতি। আর সেটার লগে যোগ হয়েছে এখন আমাদের এই যে ছক্কা জাতি, সেইটার ভয়ে এখন ভারত কাঁপে। আল্লাহ বাঁচাইছে যে কয়নে এখনো যে চায়না আর আমেরিকাও কাঁপে। তবে সেটাও কইব ইনশাল্লাহ। ধন্যবাদ মাসুদ ভাই। জি রাশেদ হায়দার ভাই, আমি সামাদ ভাইয়ের কাছে আবারও আসি। সামাদ ভাই, যেটা কথা আপনি শুরু করেছিলেন, চীনা জেসি যুদ্ধ বিমান কিনতে চায় বাংলাদেশ। এর আগে পাকিস্তান থেকে JF-16 কেনার কথা শোনা গিয়েছিল।
এখন প্রশ্ন হলো এই যে মার্কিন বাণিজ্য চুক্তির অনেক শর্ত আছে যে তুমি কোথা থেকে কি কিনবা, আমার স্বার্থ পরিপন্থী হলে কিন্তু পারবা না। এখন এই যে মার্কিন বাণিজ্য চুক্তির এই খড়গ মাথায় রেখে এসব কেনাকাটা করা কি আদৌ সম্ভব? আর আপনি যেটা বলছিলেন যে 10টা 5টা যুদ্ধ বিমান যুদ্ধের ময়দানে আসলে কোনো ভ্যালু বহন করে না, আমি একটু জানতে চাই এইটা যে এই বাণিজ্য চুক্তি থাকা অবস্থায় মার্কিন বাণিজ্য চুক্তি আদৌ কি এই ধরনের এই সামরিক সরঞ্জাম বাংলাদেশ খুব সহজে চীন বা অন্য কোনো দেশ থেকে কি কেনা সম্ভব? সামাদ ভাই। ভাই শোনেন, গরিবের ঘোড়া রোগ হইলে এই যে বাংলাদেশটা দেখেন, হ্যাঁ আপনি চীন থেকে এটি কিনতে পারবেন, তো ওরা ওরা সব এক। আপনি যে চুক্তি করছেন আমেরিকার সাথে, এটা চীন জানে। এই চীন কি বলবো জানেন আমেরিকারে, যে ভাই আপনি তো গোয়া ময়ে সব নিতেছেন এখান থেকে, চুক্তি করে কাছে হেলাইছেন, আমাদের কিছু শোপিস বিমান আছে এটি তো চলে না, কি করবো, এটি দিয়ে দিও, ছেড়ে দিই, এটা না করো না। ওদের এই বিমানগুলো আইনে আপনি কি করবেন? এগুলো বিমান আইনে তো আপনি শোপিস হিসেবে আপনি রাখতে পারবেন, ওই যে ভারতের ভয় দেখাতে পারবেন যে আমাদের এই এতটি চীনের থেকে নিয়ে আইছি, সব অকেজ জিনিস, ওরা ওরা সব এক। এবার আপনাকে কাজের কথা বলি আমি আর, বাংলাদেশে যদি রাষ্ট্রনায়ক থাকতো, তারেক রহমান যদি রাষ্ট্রনায়ক হতো, কত বড় একটা সুযোগ আসছিল, ভবিষ্যতে এই সুযোগ আর তার জীবনে আসবে কি এটা বলা যায় না। আচ্ছা আপনি চিন্তা করেন যে ভারতের সাথে চীনের মাঝেই মধ্যেই ওদের কিন্তু সীমান্তে বিশাল ঝামেলা আছে, সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায়, কাজ করতে থাকে, কিন্তু তারা বাণিজ্য স্বার্থ ছাড়তে লাভ নাই। ওরা কি কূটনৈতিক, কি বললাম যে চীনের প্রেসিডেন্ট 400 জন ব্যবসায়ী সহ বিভিন্ন বিশেষজ্ঞ নিয়ে ভারতে যেতেছে, আগাম অনেককে পাঠাই দিয়েছে, কোন হোটেলে থাকবে, কার সাথে মিটিং করবে, কোন ওই ইন্টার ভারতের কি কি পণ্য তারা বেচতে পারবে, কি কি কিনতে পারবে। দেখেন তো ওরা কি ব্যবসা বন্ধ করতেছে? তাইলে আমি বাংলাদেশ বলতেছি যে আমি ভারতে যাব না, চীনের সাথে বন্ধুত্ব করব, আর চীন ওখানে যে বসে থাকলো, তাহলে জুতার বাড়িটা কেমন খাইলাম আমরা? কি হলো? আমরা তো মনে করতেছি যে চীন ভারতের সীমান্তে যুদ্ধ আছে, ওদের সমস্যা আছে। তো দেখ, আরে বেটা, বাংলাদেশকে চীনও গনাই ধরে না, ওই ভারতও গনাই ধরে না, তার প্রমাণ তো পাইলাম। তুমি যে চীনে লাফাইতে লাফাইতে গেলা, এখন দেখতেছো চীনের সাথে ভারতের দোস্তি কত সুন্দর। তাহলে দেখেন, বাংলাদেশের 4 কোটির বেশি লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে, তারা 3 বেলা খাইতে পারে না, 1 বেলা খায়। বিনা চিকিৎসায় বহুত লোক বাংলাদেশে মারা যায়। তাহলে বাংলাদেশের রাষ্ট্রনায়ক যদি থাকতো, তারেক রহমান হইতো, সে এখানে ভারতে অন্তত 100 জন সাথে নিয়ে যেত, ভারতের কাছে দাবি করতো যে আমার কিন্তু 100 জন আছে, আমি 100 জন নিয়ে যাবো, বা 200 জন। তুমি চীনের 400 জন নিছ, চীন তোমার কে? আমরা প্রতিবেশী, হকদার, তোমরা 71-এ আমাদের সাহায্য করছো, আমিও 400 জন নিয়ে যাব। চাইয়া ব্যবসা বাণিজ্য তো আছেই, চীনের প্রেসিডেন্টের সাথে ওখানেও দেখা করার সাইড বেঞ্চের সুবিধা ছিল। এক সফরে রাশিয়ার প্রেসিডেন্ট যাইতেছে ওখানে ভারতে, চীনের প্রেসিডেন্ট যাইতেছে, ব্রাজিলের টিম আসতেছে, ইনি যে ওখানে কাইন্দা কাইটা ভিক্ষা শিক্ষা করে নিয়ে আসবো ঝোলা বইয়া, দেশের গরিব মানুষ খাবে। দেখেন তো ভাই, উনি শর্ত দিছে কি, যে
এই যে রাশিদ ভাই শুনে নাই, মজা লাগবে না, এখন আমি বলি। না না, আমি শুনতেছিলাম। হ্যাঁ, ও শুনছেন তাহলে? আচ্ছা, তুই কবি যে তিন চেটের বাল, তোমরা এই দেশ স্বাধীনে সাহায্য করছো, তোমরা আমার ভাই ভারত, চীনের প্রেসিডেন্ট যদি 400 জন নিয়ে তোমার দেশে যাইতে পারে, আমরা তোমাদের কি করছি প্রতিবেশী, আমি 401 জন নিয়ে তারেক রহমান আসছি। কতজন? 401 জন নিয়ে। এবং ভারত এটা মানতে বাধ্য। যাইয়া তুই ব্যবসা বাণিজ্য কাছে কুচে ঝোলা বইবি, চীনের প্রেসিডেন্টের লগে সাইড বেঞ্চে বসবি, রাশিয়ার প্রেসিডেন্টের লগে বসবি, ব্রাজিলের টিমের লগে বসবি, আরো যারা আসবে সবার কাছ থেকে খাবে তুবে নিয়ে এসে দেশের মানুষকে টিভি খাওয়ায় বাঁচবে। বেটা আদার ব্যাপারী জাহাজের ভাই, আমি একটা কথা বলি, এই যে অস্ত্র কিনে দিতেছে সেনাবাহিনীর যত শক্তিশালী করব, লাভ কার? বাংলাদেশ সেনাবাহিনী কি বাংলাদেশ সরকারের কথাই চলে? যদি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সরকারের কথাই চলতো, তাহলে কি এই সরকারের পতন হইতো? শেখ হাসিনা ছিঁড়ে হালে তো মিয়া, সেনাবাহিনীর একটা ব্যাটালিয়ন নামলে সারা বাংলাদেশে। কি বলছে এরা? বলছে আমাদের জাতিসংঘে চাকরি থাকবে না। তুমি যে সেনাবাহিনী রাখছো, এরা কি করে? এরা ভাড়াই খাটে জাতিসংঘের। এখন জাতিসংঘ যা বলে তাই তো করে। জাতিসংঘ বললো শেখ হাসিনা সরাই পাইছে না, শেখ হাসিনার নির্দেশ মানছে। কি বলছে? প্রকাশ্য বলছে যে আমরা যদি জনগণের বিরুদ্ধে গুলি চালাই, আরে তুই গুলি চালাবি, তোর বাপ চালাবে, তোর 14 গোষ্ঠী চালাবে, ওয়াকার চালাবে, ওয়াকারের বাবার বাবা চালাবে, তুই এই রাষ্ট্রের কর্মচারী, তুই শেখ হাসিনার প্রতিরক্ষা মন্ত্রী, যা বলবে শেখ হাসিনা বলবে সামনে বাড়তে থাকবে। নিয়ম কি? 5 তলার উপরে তোকে সামনে বাড়তে বলবে, তুই বাড়তে থাকবি, বিল্ডিং শেষ, নিচে পড়তেছিস, থামতে পারবি না। সামনে আগুন, তোকে বলছে কে? তোর হাইকমান্ড, প্রতিরক্ষা মন্ত্রী, লেফট রাইট, সামনে বার। তোর থামার ক্ষমতা আছে বেটা? আগুন সামনে, আগুনের মধ্যে যেতে হবে, তুই থামতে পারবি না, থামলে তোকে পিছন থেকে গুলি করা হবে। এটা হলো আর্মি না ভাই। কি হলো? ডাইরেক্ট বলতেছে যে জাতিসংঘে তো আমাদেরকে নিবে না, আর যত জন আছে এখন সব ফেরত পাঠিয়ে দিবে। ডাইরেক্ট বলতেছে, জাতিসংঘ মানে আমেরিকা বলতেছে তোমাদের যারা আছে সবকে কালকে পাঠাই দেবে। শেখ হাসিনার কথা শোনা যাবে না, আরে খতম, সরাই দাও তো দিল। তাহলে এই তারেক রহমান হোক আর বাংলাদেশের যে কোনো সরকারই হোক ভাই, বাংলাদেশ সেনাবাহিনী তো বুঝতেছেন কার কমান্ডে চলে। কালকে বলবে তারেক রহমান আরো কিছু জঙ্গি বিমান কিনুক, কালকে বলবে তারেক রহমান আমাদের চুক্তি বাস্তবায়ন করতেছে না, কার? তোমার যা সৈন্য টন্য আছে আমাদের জাতিসংঘের এই দিক দিয়া, এটি সব নিয়ে যাও তো ভাই, নিয়ে যাও, তো মাথা ঘুরিয়ে যাবে। তবে সেনাবাহিনীর এরা সারা জীবন চাকরি করে বাংলাদেশে পেনশন যা পায়, ওখানে 2 বছর খাইতে আসলে বেশি পায়। এরা বলবো না আব্বা, ডলার যেদিকে আমরা সেদিকে কি করতে দেবো কর, তারাকে সরা। তাই তো হবে ভাই, তাই তো হচ্ছে। তাহলে তারেক রহমান কত বড় সুযোগটা খাটে না। এবার কাজের কথা বলি, মজার কথাটা বলছিলেন। তারেক রহমান শর্ত দিচ্ছে কি শুনেন, যে নাম কি হাদি, সাউয়া হাদি আর কি, হাদির খুনিদের ফেরত দিতে হবে। এবার আসেন, এইরকম একটা প্রোগ্রামে একটা স্বাধীন রাষ্ট্র যখন 2টা শর্ত দিচ্ছে, তার মধ্যে এই একটা, আমার কাছেও জিজ্ঞেস করছে, রাশিয়া আমার ফ্রেন্ড আছে, কমিউনিস্ট পার্টি যত আছে যে দেশে কম বেশি আমাদের সাথে আছে, এ কারণে আমরা আওয়ামী লীগের কোন নেতার সাথে আমার ছবি পাবেন না, একদিনও যাই নাই। হ্যাঁ গেছি, শেখ হাসিনা ডাকছে, ওপেন গেছি, সবার সাথে কথাবার্তা বলছি, কোনো তদবিরের জন্য কোনো মন্ত্রী এমপির কাছে নাই। এই যে তারেক রহমান রে ভোট দিচ্ছি, ডাইরেক্ট যাবো না, পরের দিন থেকে তার ভুল ত্রুটি সমালোচনা করতেছি, যাবো না, আমরা যাবো না, কোনো তদবিরের জন্য যাবো না, সে ভাই আমাদের নাই, এই জন্য কথা বলতে পারি। বলছে আচ্ছা, হুই দ্যাট পারসন
মিস্টার হাদি, you are great leader Bangladesh, top leader Sheikh Mujib Kaab. বললাম নো 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 মাই ফ্রেন্ড, Hadi is the great bastard, great liar. Hadi is the Changi Suicide Squad member. Wow, what is this? Mr. President of Bangladesh, Tariq Rahman. Who is that? What is this? See, condition number one, Hadi killer, come back. মানে বলতে চাচ্ছি ইংরেজিতে বলে ভাঙিয়ে ভাঙিয়ে, আমরাও বলি, এখন আমার দর্শকরা তো আবার ভাঙিয়ে ভুঙ্গা যাই বলতে পারি ইংরেজি। ও দেশে থাকতে তো অনর্গল বলছি, কিন্তু তারপর আমার দর্শকদের অসুবিধা হবে, আমি বাংলা মিলেই বলি ভাই, বুঝছেন আপনারা, আবার মাইন্ড করেন না যে ইংরেজি বলতেছে শালা কত বড় শিক্ষিত না, বলে জিগায়। আমি বললাম যে হাদি হলো গ্রেট বাস্টার্ড, গ্রেট লায়ার, এবং সে জঙ্গি, এবং সে সুসাইড স্কোয়াডের সদস্য ছিল। আরো কি করছে জানো? কি করছে বললাম যে বাংলাদেশের যে কালচার, সমাজ, জামাত, রাজনীতি, সমাজ, এখানে আমাদের কোনো সন্তান, ছেলে মেলে সাউয়া এই কথাটা বলতে পারে না, যদি তার বাবা মা শুনে দেয়, ভাই বোন শুনে দেয়। কিন্তু এই বাস্টারে মাইক লাগাইয়া অনেক ছেলে মেয়েকে এক জায়গায় করিয়া সে এগুলো করছে সমাজে। কি 1 2 3 4 তারেক রহমানের হুটকিপার কি ভাই, তারেক রহমান ওই দিল্লি ছিল, আমরা প্রতিবাদ করছি, এই তো। তারপরে কি তিলের চালে কাউয়া, তারেক আমার, আর ওইটার নাম উচ্চারণ করলাম না, ফজু আমার, হাউয়া, হাউয়া মামা। আচ্ছা ভাই তারেক রহমান, আপনি প্রাইম মিনিস্টার, আই স্যালিউট হিম। আপনি যে তার নামটা উচ্চারণ করলেন, এই সত্যটা যে দিলেন ওখানে, এখন এই যে আমাদের কাছে প্রশ্ন আসতেছে, হু ইজ দ্যাট পারসন? হাদি। তাহলে তো আমাদের এখন বলতে হয় সাউয়া হাদি কে, কি বলবো, আপনি শিখাই দেন আমাদেরকে। এছাড়া তার আর কি যোগ্যতা আছে যে ছেলেটা একটা অসভ্য, যার জন্য ফেসবুকে ঢুকতে পারি নাই 2 বছর, সে ডাইরেক্ট যে কথাটা আমাদের সন্তানরা, এই বাংলাদেশের মানুষের সন্তানরা কখনোই মুরব্বীদের সামনে, পিতামাতার সামনে বা বন্ধু মহলে ওপেন বলতে পারে নাই, সে মাইক লাগাইয়া বলছে। সে মাইক লাগাইয়া তার মা, বাপ, ভাই, বোন, মুরব্বী দল কেউ যে আছে পৃথিবীতে, সে লজ্জাও তো তার নাই। কিন্তু তার লজ্জা না থাক, আমাদেরকে পুরো জাতিকে তো লজ্জায় ফেলে দিয়েছে। কারণ আমার সন্তানের হাতে মোবাইল, আমার স্ত্রীর হাতে মোবাইল, তারা শুনতেছে, এটা কি হলো? এই হাদির সত্যটা বাংলাদেশ দিল। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে এখন আমি শেষ। তারেক রহমান চাইলে আমি কল রেকর্ড গুলো পাঠাবো, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, বিভিন্ন কমিউনিস্ট পার্টি, চীনা আছে, ওই রাশিয়াতেও আছে, সব দেশে, তারা কিন্তু জিজ্ঞেস করে এটাই, তারা তো জানে না। তারা এখন মোটামুটি বাংলাদেশ বলতে শেখ হাসিনারে চিনত, বঙ্গবন্ধুরে চিনত, অনেকে বাংলাদেশি চিনে না, ইন্ডিয়া বলে, ঠিক আছে, আমাদের মাধ্যমে পরিচয় টরিচয় হয়, চিনে। এখন আমরা বলছি বা জানে, তারেক রহমান একটু বলতে পারে বাংলাদেশে এখন প্রধান যে তারেক রহমান, তা তো সাধারণ মানুষ জানে না, যারা পলিটিক্স করে তারা জানে। তাইলে এখন তো তারা প্রশ্ন করবেই যে এত বড় শর্ত দিল তো এই লোকটা কে? তাহলে আমরা কি বলবো? আমরা তো এটাই বলি তার পরিচয়, এর বাইরে কোনো পরিচয় আছে তার? আচ্ছা, আরো একটা ব্যাপার আছে, এই হাদির, খারাপ ভাষাগুলো আর বলবো না, মানে সাওয়াদির কথা বলতেছি, একে হত্যা করছে কি? একে হত্যা করছে দি গ্রেট ক্রিমিনাল ডক্টর ইউনূস। ইউ আর স্টিল নাও ইউর রাইট হ্যান্ড। এই মুহূর্তে তারেক রহমানের ডাইন পাশে
বসতেছে, সে গণভবনে বসছে, সিকিউরিটি দিয়ে রাখছে। তাকে হত্যা করলো কেন? তাকে হত্যা করে সারা দেশ থেকে 50 লাখ লোক এক জায়গায় করে সে এটাকে বিপ্লব ঘোষণা করে দিয়ে আজীবন প্রেসিডেন্ট থাকবে। আর এদেরকে এই জামাত, জঙ্গি মঙ্গি, এনসিপি যারা আছে এদেরকে নিয়ে তার একটা ভুল হয়েছিল, এটা সংশোধন করে নিল, তার সংবিধানে গেল না। তো হত্যাকারী তো আপনার টাইম পাসেই, যে গুলি করছে তাকে তো ভাড়াই পাওয়া যায় অল্প কিছু টাকা দিয়ে, সে তো হত্যাকারী না। কেন হত্যা করবে? হাদিকে মেয়েটা কি পাবে? সে পাইছে কিছু, কে দিছে? ডক্টর ইউনূস দিছে। আর কত ছিল সুসাইড স্কোয়াডের সদস্য, তাকে বলি দিছে। কিন্তু হয়ে গেছিল প্রায়, অনেক লোক এক জায়গায় করছিল হাদির মৃত্যুর পরে জানাজা উপলক্ষে। ওই দিনকে ঘোষণা করার কথাও ছিল, কিন্তু বাইরের 2-3টা রাষ্ট্রের কারণে শেষে আমেরিকা মত দেয় নাই। আমেরিকার সারা রাত তারা মিটিং করছে জানাজার আগের দিন। যদি খালি করছে ইয়েস, তাহলে ওই দিনই বাংলাদেশে ওই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া ডক্টর ইউনূস আজীবনের জন্য থাকতো সামনে, আর এরা জামাত, এনসিপি এরা রাষ্ট্রীয় থাকতো। তাহলে কথা হলো কি, তাইলে ডক্টর ইউনূস কিলার, সে হত্যা করছে আমরা জানি। এবং তার উপদেষ্টারাও বলছে 2-1 যে এই হত্যাকাণ্ডে ডিপ স্টেট জড়িত। মানে ডিপ স্টেট মানে কি? ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেট এই হত্যাকাণ্ডে জড়িত। আচ্ছা, তাইলে কিন্তু ভাই তাকে গ্রেপ্তার করবা হত্যাকারীকে। তুমি আন্তর্জাতিক বিশ্বকে তুমি এই একটা ছেলের নাম তুমি যে দিতেছো ওখানে, এত তো দেশের ইজ্জত বলতে আর কিছু থাকলো না। আচ্ছা, তারপরে ডক্টর ইউনূসের দায় আছে, প্রকাশ্য দিনের বেলা মতিঝিলে তাকে গুলি করলো, সাথে সাথে তো বর্ডার সিল করে দিবে। সে যাবে কোথায়? বাংলাদেশই থাকবে, সে ভারতে যাবে কেন? তাকে তোমরা গ্রেপ্তার করলা না। আর যদি না করতে পারো ব্যর্থ, সে ভারত, সে এখন বলতেছো ভারতে এটা ফেরত দিতে হবে, না হলে আমি যাব না। না গেলে কি হবে ভাই? প্যাচটা কত দূরে লাগছে দেখছেন? সত্য দুইটার মধ্যে এই একটা সত্য, 2 নম্বর সত্য, শেখ হাসিনাকে ফেরত না দিলে আমি যাব না। আচ্ছা, শেখ হাসিনা কি পিছনের খিড়কি দরজা খুলে পালাই গেছে ভারত, নাকি ভারত সশস্ত্র অভিযান চালাইয়া বাংলাদেশ থেকে নিয়ে গেছে? আরে যারা বাংলাদেশের রেজিম চেঞ্জ করছে তারা বলছে ওয়াকারকে, সেনাবাহিনীকে, যে দাবার গুঠি মানে মারা যাবে না, একে ওখানে রেখে আসো। তাকে রাজকীয় ভাবে নিয়ে যে রেখে আসছে যে মোদি এই তোমার এখানে থাকলো। এটা একটা কথা আছে। এখন ভাই তুমি তাকে যদি নিতেও চাও তাহলে তো বুঝোই, শেখ হাসিনা তো এরশাদের মতো জেলে যেতে পারতো বা রাস্তায় মারা যেতে পারতো। শেখ হাসিনা ভারত গেল কিভাবে? সেই শক্তি তো এখনো আছে, তুমি এই ক্ষমতায় আসতে পারছো। ওনার এখান থেকে ছো মেরে নিয়ে ওখানে রাখছে, চেয়ারটা খালি করছে, তোমাকে এনে এখানে বসাইছে। তাহলে এখন তুমি যে 2টা শর্ত দিছো ভাই, এটা সারা পৃথিবীর লোক জানে, এ কোনোটাই ভারতের পক্ষে সম্ভব না করা। কারণ সালাউদ্দিন সাহেব ভাই, আপনার কয় বছর লাগছে ভারত থেকে আসতে? গুম করছিল না নাটক করছিল আমি জানি না। আপনি বলছেন গুম হয়েছেন বাংলাদেশে, ওইখানে উদ্ধার হয়েছেন, তারপরে বাংলাদেশে আইনি প্রক্রিয়া শেষ করে আপনি তো বলতেছেন যে সে দেশে অবৈধ অনুপ্রবেশ, আরো বিভিন্ন ষড়যন্ত্র, তাই 10 বছর লাগছে আসতে। তাহলে হাদির খুনির আসতে কয় বছর লাগবে ভাই? 5 বছর তো লাগবে। তাহলে কিভাবে বলেন যে আইজি ফেরত না দিলে আমরা যাবো না? তার মানে আমরা বুঝছি, তার মানে হলো এটাই, আপনি এখন আপনি যেতে পারবেন না ভারত। কারণ এনসিপি, জামাত অলরেডি বলছে যে ভারত যাওয়ার আগে আমাদের মৃত্যু। তারেক রহমান এখানে ভাই জিম্মি, সেও কিন্তু ভালো মন্দ বুঝে। আর যদি তোমাদের এত হ্যাডাম থাকে
তাহলে কি এত কাহিনী করার দরকার কি? আজকে ঘোষণা দেন, আজকে আগামীকাল থেকে ভারতীয় কোন পণ্য বাংলাদেশে আসবে না। সাবাস বাঘের বাচ্চা। আমরা বাজারে যাইতেছি, তেল কিনতেছি ভারতীয়, ডিম কিনতেছি ভারতীয়, কাঁচামরিচ কিনতেছি ভারতীয়, চালটাও কিনতেছি ভারতীয়। আবার দেখি বাসায় যে প্রেসার কুকারে পাক করছি ওখানেও লেখা আছে মেড ইন ইন্ডিয়া। পাক করে খাইতেছি। খাওয়ার পরে ভাইয়া তুমি যদি ডাক দাও ভারত বিরোধী আন্দোলনে, কেমনি যাবো? আমাকে তো একটু লজ্জা আছে চোখে। জঙ্গিদের লজ্জা থাকে না? থাকতে নাই, থাকেও না, আমাদের তো আছে। চাইতেছি সব ভারত। কাঁচামরিচ দাম বাইরে গেছে। সামাদ ভাই এই প্রসঙ্গে আর একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে আদানির সঙ্গে করা চুক্তিকে গর্হিত অপরাধ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রশ্ন হলো, সরকার আদানির সাথে বিদ্যুৎ চুক্তি বাতিল করছে না কেন? যদি এই চুক্তিটা ভুল চুক্তি হয়, এই চুক্তিটা যদি আমাদের স্বার্থ বিরোধী হয়, অপ্রয়োজনীয় হয়, তাহলে সরকার এটা কেন বাতিল করছে না? আজকে 2 বছরের বেশি সময় ধরে এই চুক্তিটা ঝুলে আছে কেন? রিজভি একটা সাল পুরাইছে ওই আন্দোলনের সময় ভারতীয় পণ্য মানে বর্জনের জন্য একটা সাল পুরাইছে। এর জন্য বেচারা কম মার খাইছে ওর কাছে। আপনি কি মনে করেন? আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি রিজভির বাসায় যান, 1000 পিস পাবেন, শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি, ওর কাপড় চোপড় 1000 পিস পাবেন। সেই 1000 পিচের মধ্যে দেখে কোনটা ছিঁড়ে আছে। এখন রিজভি ভাই তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুলিমুলি খেয়ে আমি ঠিক মতো দেখে না। পরে কইছে যে তুমি পুরাইবা হলো যে শালটা আমরা ওই যে কাজের মেয়ে মর্জিনারা দিছিলাম না, ওইটা। এখন তো ভাই ভুল করে ফেলাইছে, ও আর বোর শালটাই না পুরাই ফেলেছে। কতদিন মার খাইছে ও জানেন আপনি? এই যে আদানির চুক্তির কথা বলতেছেন, আমি তো সেইটাই বলতেছি রে ভাই। কি যে আমরা চোখে চোখ রেখে কথা বলতে গেলে আপনি তেল চাইতেছেন, আপনি তো সবকিছুই নিতেছেন। এখন আবার গ্যাস চাইতেছেন, তেল চাইতেছেন, ওদের ব্যবহার করতে চাইতেছেন, মাথা আবার যে চিকিৎসার এইগুলো সব খুলে দিচ্ছেন। তাহলে কি ওই যে চিফ হুইপ বলছে আর রিজভি ভাই শাড়ি পরে যে মাইর খাইছে, ঘটনা তো এইটাই, অন্য কিছু না। এগুলো হলো বলার জন্য বলাই এক ধরনের বদমাইশি, অন্য কিছু না। আমি আপনাকে বলি, বাংলাদেশে এখন ভারত বিরোধী যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা সংখ্যায় কিন্তু ব্যাপক। কেন ব্যাপক হয়েছে আমি আপনাকে বলি। 71-এর পরাজিত শক্তি যারা, তারা কন্ডম ব্যবহার করে না। তারা 4টা 5টা 6টা 11টা 12টা বিবাহ করে এবং দাসীর সুবিধাও নাই তারা। এবং তারা এইভাবেই জন্ম দেয় যে যত দ্রুত, কাজী ইব্রাহিমের দেখেন নাই বক্তব্য, দেখেন নাই তারেক মনোহরের বক্তব্য, কাজী ইব্রাহিমের বউ কয়টা বলতে পারবেন? সবারই। তাইলে যারা মুক্ত মনা সভ্য মানুষ, যারা আমরা যেমন ধরেন বামপন্থী যারা কমিউনিস্ট আছে, আওয়ামী লীগের 80% আছে, সুশীল সমাজ আছে, হিন্দু সমাজ আছে, এদের ভাই সন্তান 1টা 2টা, সবাই শিক্ষিত আপডেট। আর ওরা জন্ম দিয়েই মাদ্রাসায় একদিক দিয়ে ঢুকায় আর অন্য দিক দিয়ে বাইর হয় মানব বোমা হইয়া। এক একজনের 4 বউ যদি হয়, 10টা 12টা করে সন্তান হয়, তাহলে 71 থেকে 54 বছরে এদের সংখ্যাটা ভাই অনেক হয়ে গেছে। এখন অনেক, মানে অনেক হয়েছে বলতে কি একেবারে যে আমাদেরকে ছাড়াই গেছে তা না, কিন্তু অনেক। 54 সালে রাজাকার যিনি ছিল
আল বদর, আল শাম, পাকিস্তানপন্থী মুসলিম যারা ছিল, এরা ব্যাপকভাবে জন্ম দিয়া বাংলাদেশটাকে জঙ্গল করছে, কিন্তু সংখ্যায় কিন্তু বেশি তারা। এখন ওই ফুইপো বুঝে, ওই রিজভিও বুঝে যে মর্জিনার শাড়ি না পুরাইয়া আমি ওর শাল পুরাইয়া মাইর খাইলাম। আর বাসায় তো সব ভারতীয় শাল ভালো, যেগুলো দামি দুমি সব ভরা। চিফ হুইপের বাসায় গিয়ে দেখেন, চিফ হুইপের গায়ের পোশাকটা কোন দেশের কাপড়ের, জুতাটা কোন দেশের, আপনি চেয়ে দেখেন। ওনার টাইটা তো একেবারে, আমি এখন দেখলাম ওইটা আমার আছে, দেখবেন ইন্ডিয়ান টাই, ভারতের। কথাই জানা ভাই, কথা হলো কি যে ওই যে জঙ্গি গোষ্ঠী, ওই যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী ভাই, তারা তো ৭১ বড় ধরনের অপমান করছে। তারা তো প্রতিশোধের নেশায় মত্ত। এখানে ওই গোষ্ঠীও কিন্তু বুঝে যে ভারতের সাথে, ভারতের জিনিস বর্জন করলে, কিন্তু তারা তো মাইনে নিছে কি, যে আমরা ঘাস খেয়ে থাকবো, কিন্তু ভারতকে আমরা ৭১ প্রতিশোধ দিব। আমার পাকিস্তান ভাইদের কাছে বম নিব, আরো সামনে যাব মুসলমান ভাইদের কাছে নিব। এখন তারা কিন্তু সিরিয়াসলি ভাবে প্রতিশোধের নেশায় মত্ত আছে। তারা ভাই এই জীবনের হিসাব কিতাবের ভিতরে তারা নাই রে ভাই। আমি আর আপনি যে হিসাব করতেছি যে ভারত সব বন্ধ করলে দুর্ভিক্ষ হবে, তারেক রহমান বুঝে না? তাহলে যাইতে পারতেছে না কেন? যাইতে পারতেছে না, এখন তো একমাত্র অবলম্বন তো তারাই। সে কইতেছে যে আমার তো 10 দিনে এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বামপন্থী হারা, এরা তো আমার নামাই ফেলাইবো পিটাইয়া ভাই। এমনি 15 বছর আমি থাইকে আসলাম লন্ডনে, তাহলে আমি আমাকে তো, আমি 15 বছর লন্ডন থেকে আইলাম, আর এখন দেখতেছি বাংলাদেশে এই জঙ্গল, মানে এই জেহাদি গ্রুপের সংখ্যা সাদাই সাদা হয়ে যায়, সাদাই সাদা হয়ে যায় খালি ডাক দিলে পারে। হেফাজতের কাছে যে বলছে যে আব্বা তারেক ভাই গেছিলাম, যে বলছে আছি তো, এইটিকে ওভারটেক করতে পারতেছে না ভাই। কাজে এগুলো প্রশ্ন করবেন না, এগুলো বৃথা। এটা তারেক রহমান আমার চেয়ে ভালো বুঝে, ওই চিফ হুইপও ভালো বুঝে, কিন্তু তাদের কিন্তু ভাই, আপনি যখন অভিনয়ে যাইবেন তখন কিন্তু আপনার ছেলেরে ভাই বলতে হইলে বলবেন, মেয়েরে বোন বলতে হইলে বলবেন। এখন এইটা বলা ছাড়া তো কোনো উপায় নেই। তারেক রহমানের হুটকি মার করে 2 দিন আগে যে ছেলেটা, একটা ন্যাংটা ছেলে, তার শর্তটা 1 নম্বরে দিতে হইতেছে ভারতে। কাজেই এই সব হিসাব কিতাব ভাই, এটা সবাই বুঝে, কিন্তু বিএনপি জিম্মি এখানে জিম্মিও না। সে যদি বলে আমি ক্ষমতা চাই না, ক্ষমতার লোভ নাই আমাদের মতো বামপন্থীদের মতন, তাহলে সে বলতে পারে সব সত্য কথাই, যে ভারতের একদিন যদি আমরা ভারতের কাছ থেকে বন্ধ করি সব, কিন্তু সারা দেশে দুর্ভিক্ষ, ওইদিকে করতেছি যাবো না, আর ওইদিকে তেল চাইতেছি, এদিকে এইটা চাইতেছি, ওইটা চাইতেছি, ওইটা চাইতেছি। চাওয়া তো আমরা ঠিক রাখছি, নিতেছিও ঠিকই, কিন্তু আমরা তো এটা বলতেছি। কেন বলতেছে? এটা বলা ছাড়া তো ভাই তার উপায় নাই। হ্যাঁ, সে যদি ক্ষমতা যে থাকলে থাকবো, না থাকলে থাকবো না, এই সাহস করতে পারে, তাহলে সব সত্য কথা সে বলতে পারবে। কিন্তু জঙ্গিরা ঠিক আছে, তারা বাংলাদেশ থেকে হিন্দু নিধন করবেই, হিন্দুকে পাইলে মারবেই, ৭১ প্রতিশোধ তারা নেবেই। আর একটা কথা বলে দিই, এই যে ৭১ পরাজিত শক্তি, রাজাকার, আল বদর, আল শামস, এদের প্রত্যেকটা সন্তান কতটুকু ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, প্রত্যেকটা লক্ষ লক্ষ কোটি কোটি যা আছে সব একটার কপি আর একটা, একটার কপি আর একটা। কথা একটাই, ঘাস খেয়ে থাকবো, হিন্দু এদেশে রাখবো না, আর ভারত দখল করবো না। এবং এরা প্রত্যেকে ওই সুরাটা, মজার কথা মনে হয়ে গেল, এদের ছেলে পেলেকে কিন্তু ওইটা শিখানো হয়। ইমাম মাহাদি আসবো, এবং এখন আসবে হলো শিবিরের মধ্যে, এবং শিবিরের নেতৃত্বে মনে করেন এই ভারতটা দখল হবে। ওরা কিন্তু এই প্রস্তুতি নিতেছে এরা। আচ্ছা, এবার একটা কান্নার কথাটা বলে দিই, এদের কান্নার জিনিসটা ওদেরকে শেখানো হয়। কিন্তু শোনেন, 1994 সালে
মাওলানা মহিউদ্দিন খান মাসিক মদিনার সম্পাদক ছিল, উনি আমাকে ফোন দিল, সুজন চলো না একটু ইয়ার থেকে ঘুরে আসি, ব্রাহ্মণবাড়ি কাল শুক্রবার দিন যাইতে হবে। বুঝতে পারছি যে ওনার হয়তো গাড়ি লাগবে, কারণ ওনার ওই পত্রিকাটা এক সময় আমার প্রেস থেকে বের হয়েছে, একটা সম্পর্ক ছিল ভালো। আমি বললাম যে হ্যাঁ ই করেন হুজুর, আমি গাড়িটা পাঠাই দিই। গাড়ি খালি পাঠাইলে হবে না, তুমি একটু আসো। গেলাম, বললো তোমারও একটু যাইতে হবে, গাড়ি তো দিবাই। আমি একটা মাইক্রো চালাইতাম তখন, গেলাম, সংক্ষেপে বলি, গেলাম চলে কোথায়, ব্রাহ্মণবাড়ি। আমার সাথে আরো 4-5 জন নিচ্ছিলাম, বলছিল। গেলাম যে ওখানে উনি একটা বিশাল একটা দেখলাম ই করছে, বড় ধরনের একটা জমায়েত হয়েছে, উনি বক্তব্য রাখবেন, দোয়াটা করবে প্যান্ডেলে। আমাদেরকে দায়িত্ব দিল কি, আচ্ছা তুমি দেখবা যে নামাজের পরে এসারে না আসরে নামাজের পরে যে মোনাজাতটা ধরবো, কি পরিমাণ লোক এখানে দেখবা হু হু করে কান্দবে যারা, কিন্তু চোখে পানি নাই। এদের সংখ্যা কত? আর চোখ দিয়ে পানি পড়তেছে ঝরঝর করিয়া, কোনো চিল্লাপাল্লা করতেছে না। এদের সংখ্যাটা কিরকম হবে কমতে তো পারবে না, আনুমানিক। আর কামতেছে না কমতেছে না, চুপচাপ আছে। এদের সংখ্যাটা কত? আমি বললাম হুজুর আমি তো নামাজ পড়ে কি মোনাজাত করবো না, তুমি কাজা নামাজ পড়ে দিও। ঠিক আছে, মাওলানা মহিউদ্দিন খান আসর নামাজের পরে মোনাজাত ধরলো, মোনাজাতটা কিন্তু সামনের দিকে মুখ করে ফিরে ধরল। এখন দেখি উনিও এই আঙ্গুলের ফাঁক দিয়ে দেখে, মানে উনি এমন ভাবে কাঁদতেছে যে কতক্ষণ নবী টবি রসুলতে কবরের আজাবের ভিতরে ঢুকলো, ঢুকে ওই এমন ভাবে উনি কাঁদতেছে। কিছু লোক তো দেখলাম মোনাজাতে এই হাত ধরে উঠা লাফ দিয়ে উপরে উঠে আবার বসতেছে, করে কাঁদতে উঠতেছে, বসতেছে। ওই সমাবেশটা ছিল মানিক মিয়া এভিনিউতে, মহাসমাবেশে ডাক দিচ্ছিল তসলিমা নাসরিনকে উৎখাত করার জন্য। ওখানে যে আমি জানতাম শান্তিনগর ওই যে ফ্ল্যাটটা হলো তসলিমা নাসরিনের ছিল, এখন ওর ভাই থাকে। আমি বললাম হুজুর এটাতে আনলেন, উনি তো আমার এই প্রতিবেশী কয় আছে, থামো। পরে রিপোর্ট দিলাম, বললো কাম হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া কিন্তু ওনার বাড়ি, বললো কাজ হয়ে গেছে। আমরা মেজারমেন্ট করলাম যে এই পরিমাণ লোক আপনার ঝরঝর করে কাঁদছে, নড়াচড়া করে নাই। বলছে এডি যাবে ওই সমাবেশে জানমাল নিয়ে, আর এদেরকে যে বলে দিছি যে এরা আবার প্রত্যেকে কিছু লোক নিয়ে আসবে। তো যাক হয়ে গেছে, এখান থেকে মোটামুটি আমার 50,000 যাবে। এবার চলো এখান থেকে। এই যে পুলিশে কাঁদছে, এটা মেকি কান্না, ও জামাতের লোক, ও ট্রেনিং আছে, ও শিবিরের এই যে পুলিশ কমিশনার। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে। মাওলানা মহিউদ্দিন খান, মুফতি ফজলুল হক আমিনী, ওই যে বাইতুল মোকাররমের খতিব ছিলেন মাওলানা ওবায়দুল হক, এদের প্রত্যেকের সাথে আমার সম্পর্ক ছিল। এই মামুনুল হকের পিতা শেখুল হাদিস ছিল, একটা পারপাসে ছিল আমার সাথে, একসময় খুব ভালো সম্পর্ক ছিল। বাইতুল মোকাররমে টেলিভিশন যার বাসায় থাকবে সে তো জাহান্নামী। খতিব সাহেব বয়ান দিল, পরের দিন সকালে যেয়ে দেখি ওই সময় সাদা কালো টিভি 90-এর দশকে 24 ইঞ্চি টিভি ঢুকার লগে লগে তার হয়। মিথ্যা কথা বলছি না ভাই। এই গ্রুপটা ভাই এখন দেশের বেশ, এদের টোটালটাই হলো ওই যে চুলের বয়ান করছি, এখন কান্নার বয়ান করলাম। এরা কান্নারও ট্রেনিং তাই। এখন কি অস্ত্রটা ব্যবহার করছে দেখেন, আমি 50,000 লোক আনতে গেলে কোটি টাকা খরচ হইব। উনি এক মোনাজাতে নিয়ে আসছে 50,000 লোক। শেখ হাসিনা উৎখাতে 5 লাখের বেশি লোক হয়েছিল মানিক মিয়া এভিনিউতে, একটা টাকাও তো তাদের খরচ হয় নাই। বুঝি তো এটাই ধর্ম আর হলো কান্না। আবার আমাদেরকে দিয়ে মেজারমেন্ট করেছে। এই জন্য আমি তো শিবির করি নাই, জামাত করি নাই, আমি জানলাম কি হবে। আর কেউ যদি প্রতিবাদ করতে পারো করো। এই টোটাল জিনিসটাই হলো ভাই 2 নম্বর। এটা সভ্য মানুষের সাথে এদের সমাজ জামাত কোনো কিছু হবে না, পৃথিবীতে হয় না। এখন আমরা মহা বিপদে আছি। কথাটা সংক্ষেপে বলি যে ওই যে হাদির হত্যাকারীকে ডাইন পাশে বসে রেখে ওনার পরামর্শেই আবার শর্ত দিতেছে ভারতকে যে এটা ফেরত দাও।
যাই হোক, আমি যে আলোচনা করেছি আমার ভক্তবিন্দু বা যারা আমাকে দেখবেন তারা বুঝতে পারছে বিষয়টা, যে তারেক রহমান কেন যাইতে পারতেছে না স্বর্ণের ভান্ডটা বাংলাদেশের জন্য আনতে। ওখানে বাংলাদেশের জন্য, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, স্বর্ণের ভান্ড নিয়েই তাকে ডাকছে, এরা তো না খেয়ে মরে যাবে, আর এখানে আসুক কেন? আরে ভাই, চীন আসতেছে, রাশিয়া আসতেছে, ব্রাজিল আসতেছে, আরো দেশ আসতেছে, মোদি তোমাকে সাইড দিয়ে দিব, ধরো যারে যেমনি পারো থাবা দিয়ে ধরো, ধরে ই করো, ই আদায় করো। তুই আমরা গরিব দেশ, আমাদের এটা দেন, ও এটা দেন, ও এটা দেন, তা না করে ভারতকে ভারতকে কোশ্চিন কালেও ভাই আমেরিকার বাবার ক্ষমতা নাই সাইজ করবে। আমেরিকা যেদিন ভারতকে সাইজ করবে সেদিন পৃথিবী নাই। কেন নাই? ভারত পরাশক্তি। আমেরিকা বলেছিল এক সময় যে 7 মিনিট লাগবে পৃথিবী ধ্বংস করতে তার। এখন ভারত বলতে পারে, কয়দিন আগে ভারতের একটা ইয়াতে পাইছি, এই হুমকিটা দিচ্ছে আমেরিকাকে, 3 মিনিট 42 সেকেন্ড লাগবে। ভারতের বিজ্ঞানীরা বলতেছে পুরো পৃথিবী ধ্বংস করতে তাদের কয় মিনিট? 3 মিনিট 42 সেকেন্ড। যে ব্যক্তির হাতে এই পাওয়ার আছে, যে সে বলছে, তারা কি রেফারেন্স দিচ্ছে ডকুমেন্টসটা আমি আপনাকে পাঠিয়ে দিতেছি, সুন্দর ভাষায় অনেক সময় অনেককে হুমকি দেওয়া যায় বড় ধরনের। বলছে যে আমেরিকা একসময় বলেছিল যে 7 মিনিটে পৃথিবী ধ্বংস করে দেবে। রাশিয়ার প্রতি উত্তরে রাশিয়া তখন বলছিল 5 মিনিট 42 সেকেন্ডে আমরা খতম করে দিয়ে পৃথিবী। এই 2টা ডকুমেন্টস ছিল ওখানে, সেটা উল্লেখ করে ভারত বলছে যে আমরা, তখন তো তারা হিসেব কিতাব করেছিল আণবিক বোমা, মানে এখন আমরা যে পর্যায়ে আছি 3 মিনিট 42 সেকেন্ডে পৃথিবী ধ্বংস করে দেয়। এই রাষ্ট্রটাকে আপনি দখল করতে যাইবেন? হ্যাঁ পারবেন দখল করতে। একটা মজার কথা, ওই যে 2 বছর আগে হঠাৎ করে কিছু জিহাদি জঙ্গি হামাস কিছু বেলুন টেলুন প্যারাশুটে বহুত কায়দা করে উড়ে যাইয়া ঢুকে গেল ইয়ার ভিতরে, ইসরায়েলের ভিতরে যাইয়া গান বাজনার অনুষ্ঠান থেকে নিরীহ কিছু লোককে ধরে নিয়ে গেল আর কিছু লোককে গুলি করে মেরে ফেললো। এই যে সাংবাদিকদের কথা বললেন, সংখ্যাটা কম না সামাদ ভাই, 1400 মানুষকে তখন মারা হয়েছিল ইসরায়েলের। হ্যাঁ আচ্ছা শুনেন, এই যে বাংলাদেশের এই পত্রিকাই তো পরের দিন থেকে হেডিং শুরু হলো, আবাবিল পাখি আল্লাহ পাক স্বয়ং এবার হামাসের হাতে দিয়ে দিয়েছে আবাবিল পাখি। আরো পত্রিকায় লেখা শুরু করলো, পত্রিকায়। আর ফেসবুকের কথা বাদ দেন, জঙ্গিদের কথা বাদ দেন, বন্যা বয়ে গেল। পরের দিন থেকে কি হলো যে না, ইমাম মাহাদি আসছে, ওখানে নামছে, এখন কাতাল হবিয়া সব। কিন্তু আমরা তো ভয়ে ঘুমাই নেই কয়েকদিন। কেন ঘুমাই নেই? আমরা জানি যে এর রিয়াক্টটা কি হবে। হায় হায়, গাজার শিশু, নারী, বৃদ্ধ, বনিতা, অসুস্থ, সাধারণ মানুষ, এদের কি হবে রিয়াক্টটা?